সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান টি টেবিল আলোচনা। শুরুতেই বলে নিচ্ছি আজকে ৩০শে এপ্রিল ২০২৬ সাল, বাংলা ১৭ই বৈশাখ ১৪৩৩ খ্রিস্টাব্দ, আরবি ১৩ই জিলকদ ১৪৪৭। আজকে বৃহস্পতিবার। আজকে সূর্যোদয় হয়েছে ৫টা ২৪ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৬টা ২৬ মিনিটে। আজকে হাওয়ায় তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। দর্শক শ্রোতা, বরাবরের মতোই আমাদের সমসাময়িক বিষয় নিয়ে আজকে আলোচনায় দুইজন অতিথি আছেন, সুরু ভূঁইয়া এবং সরু বালি। প্রথমেই আমি প্রশ্ন করব সুরু ভূঁইয়ার কাছে। সুরু ভাইয়া, তুমি আমাকে শুনতে পাচ্ছ? আমাদের টি টেবিল আলোচনায় তোমাকে স্বাগতম। সুরু ভাইয়া, আমি তোমাকে প্রথমেই প্রশ্ন করব, আমরা দেখতে পাচ্ছি গতকাল জাতীয় সংসদে দুটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যেখানে একজন বলেছেন, জনাব ইশরাক হোসেন, উনি বলেছেন যে বিরোধী দল যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তাদেরকে পতন ঘটানো হবে। আরেকটি ঘটনা ঘটেছে যে ফজলু পাগলা, অর্থাৎ উনি নিজেই স্বীকার করেছেন উনি ফজলু পাগলা নামে খ্যাত। ফজলু পাগলা বলেছে যে রাজাকার নিধন, যাই হোক অনেক কিছু বলেছেন, কিন্তু আমরা জানতে পেরেছি এই ফজলু সাহেব নিজেই নাকি মুক্তিযোদ্ধা করেনি, অর্থাৎ উনি ট্রেনিং নিয়েছিলেন কিন্তু অস্ত্র আর হাতে নেয়নি। এরকমই একটি দাবি করছে ওনারই জেলার কিশোরগঞ্জের আর একজন মুক্তিযোদ্ধা। তুমি কি এ ব্যাপারে বিস্তারিত আমাকে বলবে যে জনাব ইশরাক হোসেন কেন বিরোধী দলকে দমন করতে, অর্থাৎ পতন ঘটাতে যাচ্ছে? আমরা তো জানি যে বিরোধী দলকে পতন ঘটানো যায় না, আর ফজলুই বা কেন মুক্তিযুদ্ধ না করে মুক্তিযুদ্ধের বয়ান করে যাচ্ছেন? আপনি বিরোধী দলের পতন নিয়ে ইশরাক হোসেনের বক্তব্য এবং ফজলু পাগলার মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে বিতর্কের কথা বলছিলেন। সংসদে সাধারণত রাজনৈতিক বাদানুবাদ তো হয়েই থাকে, অনেক সময় কড়া ভাষায় পাল্টা হুঁশিয়ারিও দেওয়া হয়। ইশরাক হোসেনের বক্তব্যকেও হয়তো সেভাবেই দেখতে হবে। আর ফজলু পাগলার বিরুদ্ধে ওনার জেলার আরেকজন মুক্তিযোদ্ধার অভিযোগের বিষয়টি স্থানীয় রাজনীতির অংশ হতে পারে, যেখানে স্বাধীনতার প্রকৃত ইতিহাস নিয়ে ভিন্ন মত থাকতে পারে। এমন কি হতে পারে যে আপনি নির্দিষ্ট কোনো খবরের কথা উল্লেখ করে আরো তথ্য জানতে চাইছেন? না, আমি এগুলি জানতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে উনি মুক্তিযুদ্ধের ট্রেনিং নিয়েছিলেন কিন্তু উনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি বলে দাবি করেছেন ওনারই এলাকার মুক্তিযোদ্ধা কমান্ডার। তো উনি সেখানে কিভাবে মুক্তিযোদ্ধার বয়ান দিচ্ছেন, যেহেতু উনি অস্ত্রই হাতে নেননি? যাই হোক, আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। দর্শক মণ্ডলী, এবার আমি প্রশ্ন করব সরু বালির কাছে। সরু বালি, তুমি আমাকে শুনতে পাচ্ছ? টি টেবিল আলোচনায় তোমাকে স্বাগতম। তোমার কাছে আমার প্রশ্ন যে আমরা দেখতে পেলাম যে একজন ঘুষ গ্রহণকারী, মানে একজন সরকারি অফিসের ঘুষ গ্রহণকারী, ওনাকে যখন হাতে নাতে সাংবাদিক ধরল তখন উনি হাসছে এবং উনি বলছে যে আপনার ক্যামেরাটা বন্ধ করুন। মানে একজন ঘুষ গ্রহণকারীর কোনো লজ্জা থাকে না, আমি এটা সবসময় দেখেছি। যেমন আমার কাছেই একজন ঘুষ গ্রহণকারী রোজার দিনে নামাজে যাবে, ঠিক সেই মুহূর্তে সে আমাকে বলছে যে আপনি দিলে আমাকে এখনই দেন, কারণ আমি নামাজে যাচ্ছি। অর্থাৎ ওনার কোনো লজ্জা শরম ভয় কিছুই নেই। এরকম একজন ব্যক্তি, মানে আমি বুঝলাম না ঘুষ গ্রহণকারীদের কেন লজ্জা থাকে না। এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে আমরা দেখতে পেলাম যে সৌদি এয়ারলাইন্সে বাংলাদেশি যাত্রীরা বেশ হট্টগোল করে। ইভেন কি আরেকটা জিনিস লক্ষ্য করার মতো, যেটা হচ্ছে কি না, ওনারা যখন বাংলাদেশে প্লেন ল্যান্ড করে, যখন যাত্রীরা নামে, তখন ওনাদেরকে যে শীতের জন্য কম্বলটা দেওয়া হয় সে কম্বলটা সাথে করে নামে, এবং এই কম্বলটা রেখে যাওয়ার জন্য একজন ক্যাবিন ক্রু দাঁড়ায় তাদেরকে বলে যে আপনারা কম্বল রেখে যান। মানে এটা একটা লজ্জাজনক ঘটনা যে একটা কম্বল 200 টাকা দাম যায়, সেটা সাথে করে প্যাসেঞ্জাররা নিয়ে যায়, এবং এটার জন্য একজন ক্রু দাঁড়ায় বলে যে তোমরা এটা রেখে যাও। মানে এই দুইটা ঘটনা তুমি আমাকে একটু বলবে যে মানে এটা কেন হচ্ছে? কি ভাই? দাঁড়ান একটু দাঁড়ান আপনি কইতেছি। এই দুইটা ঘটনাই আসলে একটা বড় সামাজিক ও নৈতিক অবস্থা তুলে ধরে। ঘুষ গ্রহণকারীর লজ্জা না থাকা বা চরম অসংবেদনশীলতা, এটা অনেক সময় ক্ষমতার বলয়ে থাকার একটা লক্ষণ, যেখানে তারা নিজেকে বিচার বা শাস্তির ঊর্ধ্বে মনে করে।
আর সাউদি এয়ারলাইন্সের ঘটনাটা সম্ভবত একটা সংস্কৃতি বা সুযোগের অপব্যবহার। অনেক সময় কম্বলের মতো ছোট জিনিস নিয়েও কিছু মানুষ লোভে পড়ে যায়, কারণ তারা তা এক ধরনের অধিকার মনে করে। এগুলো সাধারণভাবে সমাজে নৈতিকতার অবক্ষয়ের একটা চিত্রই। না, তুমি ঠিকই বলেছ, এটা নৈতিকতার অবক্ষয়। কারণ 200 টাকার মতো একটা কম্বল তারা সাথে করে নিয়ে নেমে যায় এবং এই জন্য কেবিন ক্রু দাঁড়ায় থাকে যে না নিয়ে যায়। এটা একটা লজ্জাজনক, মানে এটা আমি কি বলবো। আর ওই ঘুষ গ্রহণকারী, ওনার তো লজ্জাই নাই। আমি মানে যাই হোক, আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। দর্শক মণ্ডলী, এবার একটি মজার খবর দেব। আমরা একটা পত্রিকায় দেখলাম যে আমেরিকার একটি প্লেনে, যেটা কিনা ডেল্টা এয়ারলাইন্স, সেখানে একটি বিড়াল ইকোনমিক ক্লাসে যাচ্ছিল তার খাঁচার মধ্যে করে, কিন্তু সে খাঁচা থেকে বের হয়ে গিয়ে বিজনেস ক্লাসে সিটের নিচে বসে আছে এবং ক্যাবিন ক্রুরা তাকে ধরে নিয়ে আসছে, বলছে যে তুমি তো ইকোনমিক ক্লাসের যাত্রী, তুমি কেন বিজনেস ক্লাসে যেয়ে বসছো। এবং এটা নিয়ে বেশ হাস্যরস্য হয়েছে এবং এটা ফলাও করে আমেরিকান একটি পত্রিকায় সংবাদ প্রকাশ করেছে। এবার আমি প্রশ্ন করব সুরভিয়ার কাছে। সুরভিয়া, তুমি কি আমাকে বলবে যে আমরা দেখলাম যে একজন পাইলট, যে কিনা ভুয়া পাইলট, তার নাম রাসেল, সে টিকটকে বিভিন্নভাবে ছবি দিচ্ছে পাইলটের ড্রেস পরে এবং সে বিদেশে লোক পাঠাচ্ছে, এবং আমি জানতে পেরেছি এটা আসলে একটা ভুয়া পাইলট এবং সে লক্ষ লক্ষ লোকের কাছ থেকে মানে ডাটা নিচ্ছে, তাদেরকে সে অস্ট্রেলিয়া, ইটালি, বিভিন্ন দেশে পাঠাবে বলে। তো আমি এ ব্যাপারে জানতে চাচ্ছি যে কিভাবে একজন রাসেল মিয়া সে ভুয়া পাইলট ড্রেস পরে টিকটকে এরকম অ্যাড দিচ্ছে, এটা সরকার দেখছে না বা বিমান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট লোকও দেখছে না। তুমি কি আমাকে বলবে যে এ ধরনের প্রতারণা করলে কি ধরনের শাস্তি হতে পারে? আপনার কথাগুলো শুনে বোঝা যাচ্ছে এই রাসেল মিয়া নামে ব্যক্তিটি ভুয়া পরিচয় দিয়ে বড় ধরনের প্রতারণা করছে। পাইলটের ড্রেস পরা এবং বিদেশে লোক পাঠানোর নামে মানুষের কাছ থেকে টাকা নেওয়া বা তথ্য হাতিয়ে নেওয়া বাংলাদেশে মারাত্মক অপরাধ। এর জন্য দণ্ডবিধির 420 ধারায় প্রতারণার দায়ে সর্বোচ্চ 7 বছরের জেল এবং জরিমানা হতে পারে। আবার ডিজিটাল মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইনেও কঠিন শাস্তির বিধান রয়েছে। কর্তৃপক্ষ অবশ্যই এ বিষয়ে তদন্ত করবে বলে আশা করা যায়। আপনি কি রাসেল মিয়ার প্রতারণার কোনো নির্দিষ্ট ঘটনা সম্পর্কে জানতে চান? না, আমি জানতে চাই না। মানে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের, অর্থাৎ বিমান মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করব যে উনি যে একটা ভুয়া পাইলট, কারণ উনি যে পাইলট না, বাংলাদেশে কোনো পাইলট আদমশুমারির সাথে, আদম ব্যবসার সাথে জড়িত না। উনি তো বিদেশে লোক পাঠানো বলে লোকের কাছ থেকে তথ্য নিচ্ছে এবং টাকাও নিচ্ছে। তুমি বলেছো 7 বছর জেল, মানে একটা লোকের যদি টাকা নিয়ে নিঃস্ব করে দেয়, সাথে 7 বছর জেলেও হয় না, তা তো মৃত্যুদণ্ড দেওয়া উচিত। আমি আশা করব বিমান মন্ত্রণালয় বিষয়টা খতিয়ে দেখবে এবং দ্রুততম পুলিশের কাছে এই ব্যাপারে মানে অভিযোগ দিবেন, কারণ সে এখন পাইলটের পোশাক পরা আমরা দেখতে পাচ্ছি। দর্শক মণ্ডলী, এবার আমাদের নিয়মিত পর্ব স্বাস্থ্য টিপস। আজকে আমরা আলোচনা করব উটের দুধ খেলে কি উপকার। এ ব্যাপারে আমি প্রশ্ন করব সরুবালির কাছে। সরুবালি, আমরা দেখলাম যে মিষ্টির জান্নাত নামে একজন মডেল, যে কিনা উটের দুধ খায়। আমি তোমার কাছে জানতে চাচ্ছি যে উটের দুধ খেলে আমাদের কি উপকার। আমরা জানি যে গরুর দুধ বা দুধ খেলে যে আমাদের স্বাস্থ্যের উপকার, যেমন ক্যালসিয়ামের উপকার হয়, এরকম একটি ব্যাপার। তো উটের দুধ একটু স্পেশাল, আলাদা, যেটা আমাদের দেশে অ্যাভেলেবেলও না। তো তুমি কি আমাকে বলবে যে উটের দুধ খেলে কি উপকার আমাদের হতে পারে? আমি তো উটের দুধের মানে চা তো খাই, উটের যে মিল্কটা এটা আমি লঞ্চিং করতে যাচ্ছি বাংলাদেশে ভেরি সুন, যেটা আমি খাই। অবশ্যই উটের দুধ আসলে অনেক দিক থেকেই আলাদা। এটা গরুর দুধের চেয়ে হালকা, হজম করা সহজ, আর অনেক সময় ল্যাকটোজ সংবেদনশীল মানুষের জন্য ভালো বিকল্প হতে পারে। এতে প্রচুর ভিটামিন সি, ক্যালসিয়াম আর প্রোটিন থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। তবে আমাদের দেশে এখনো এটা খুব সহজে পাওয়া যায় না, আর দামটাও সাধারণত একটু বেশি হয়ে থাকে। না, ঠিক, তোমাকে ধন্যবাদ। তুমি ঠিকই বলেছো, উটের দুধ সম্পর্কে আমাদের জানা নাই, বিকজ এটা আমাদের দেশে অ্যাভেলেবেল না। মিষ্টি জান্নাতের মতো মডেলদের জন্য অ্যাভেলেবেল, তারা সাধারণত উটের দেশে ভ্রমণ করে। দর্শক মণ্ডলী, আজকে আমাদের আলোচনা এতটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।